বাংলাদেশে পৌঁছালেন ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর এবং সেই দিনই বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের প্রধান সহকারী পদত্যাগ করলেন। এবং এই দুয়ে দুয়ে চার করা অনেকের কাছেই হয়তো সহজ, কিন্তু ডক্টর জয়শঙ্কর বাংলাদেশে গিয়ে যে বার্তাটি দিলেন তাতে কিন্তু মোহাম্মদ ইউনূসের পতন এক প্রকার নিশ্চিত, এবং সেটি আগাম বুঝেই মোহাম্মদ ইউনূসের একাধিক সহকারী বা ঘনিষ্ঠ যারা বন্ধু বান্ধব আছেন উপদেষ্টা হয়ে, তারা কিন্তু পদত্যাগ করছেন। এক্ষেত্রে যে খবর সামনে এলো সেখানে বলা হচ্ছে বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান তিনি পদত্যাগ করেছেন। তাকে কিন্তু পোশাকি একটি পোস্টও মোহাম্মদ ইউনূস দিয়েছিলেন। সেই পোস্টের নাম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। অর্থাৎ মন্ত্রী লেভেলের এক ব্যক্তি মোহাম্মদ ইউনূসের সঙ্গ ছেড়ে চলে গেলেন। সে এক সপ্তাহে দুজন এই ধরনের সহকারীকে মোহাম্মদ ইউনূস কিন্তু হারালেন। দেখুন কারণটা কি, যদি সাধারণ ভাষায় আপনাদের বলি তাহলে আপনারাও হয়তো বুঝতে পারছেন। মোহাম্মদ ইউনূসের পতন কার্যত নিশ্চিত। ফেব্রুয়ারির পর মোহাম্মদ ইউনূসের কোনো সম্ভাবনাই নেই বাংলাদেশে থাকার। তিনি ছাত্রদের উপর বাজি ধরেছিলেন, কিন্তু ছাত্ররা জামাতের সঙ্গে হাত মিলিয়েছে। ফলে আলটিমেটলি ছাত্ররা যে কতটা দুর্বল তা কিন্তু এই একটা পদক্ষেপই বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ছাত্ররা যখন, অর্থাৎ ছাত্রদের দল এনসিপি যখন জামাতের সঙ্গে হাত মেলায়, তখন কিন্তু এনসিপির একাধিক ছাত্রীরা কিন্তু পদত্যাগ করতে শুরু করে। শুধু ছাত্রী নয়, এনসিপিটি কার্যত তাসের ঘরের মতো ভেঙে যায় যখন পাকিস্তানপন্থী জামাতের সঙ্গে এই এনসিপির নেতারা, মানে নাহিদ বা হাসনাতের মতো চরিত্ররা হাত মেলায়। ফলে বাংলাদেশে যখন ডক্টর জয়শঙ্কর যান, তখন একটা জিনিস পরিষ্কার, যে ভারত কিন্তু বাংলাদেশকে নিয়ে এই মুহূর্তে যথেষ্ট সিরিয়াসলি ভাবছেন। এবং ডক্টর জয়শঙ্কর কোথায় গেছেন? বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে গেছেন। অর্থাৎ ভারত এক্ষেত্রে বিএনপির প্রতি কিন্তু একটি সফট কর্নার দেখালো, এবং এই সফট কর্নার কিন্তু যথেষ্ট ডিপ্লোম্যাটিক। কোন কোন কারণে ডিপ্লোম্যাটিক হয়ে যাচ্ছে তাহলেই আপনারা বুঝবেন কেন মোহাম্মদ ইউনূসের সহকারীরা একের পর এক তার সঙ্গ ছেড়ে চলে যাচ্ছেন। দেখুন বাংলাদেশে এই মুহূর্তে একদিকে জামাত, অন্যদিকে বিএনপি, মাঝামাঝি কিছু নেই। যদি নির্বাচনও হয় তাহলে বিএনপি কিন্তু বিপুল পরিমাণে জিতে ক্ষমতায় আসতে পারেন। জামাতের সঙ্গে ভারতের আইডিওলজিক্যাল বিভিন্ন পার্থক্য আছে, আপনারা জানেন। এই জামাত আসলে বাংলাদেশ বিরোধী। 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল তার বিরুদ্ধচারণ করেছিল, এমনকি সরাসরি ইসলামকে ভালোবেসে পাকিস্তানের পাশে দাঁড়িয়ে পড়েছে বাংলাদেশের স্বাধীনতার বিরোধ করে এই জামাতি শক্তি। আর এই জামাতি শক্তির সঙ্গে হাত মিলিয়েছে বাংলাদেশের ছাত্রদের তৈরি দল, যে দলকে আবার সাপোর্ট করে মোহাম্মদ ইউনূস। অর্থাৎ পড়ে রইল কে? বিএনপি। ফলে বিএনপির সঙ্গে মোহাম্মদ ইউনূসের সম্পর্ক এখন আদায় কাজ কলায়। বিএনপিকে ভারত সমর্থন করে বুঝিয়ে দিচ্ছে যে আলটিমেটলি ভারত আর যাকে হোক চাইতে পারে, কিন্তু মোহাম্মদ ইউনূসের তৈরি জামাতকে অন্তত চাইছে না। পাশাপাশি এই মুহূর্তে ভারত স্পষ্ট বার্তা দিচ্ছে যে ভারতের বিপক্ষে যে অভিযোগ বাংলাদেশের বিভিন্ন মাধ্যম থেকে আসতো, যে ভারত হাসিনা ছাড়া কিছু বোঝে না, ভারত আওয়ামী লীগ ছাড়া কিছু বোঝে না, তাহলে আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করে দেওয়ার পর বাংলাদেশকে নিষিদ্ধ করে রাখবে ভারত? কিন্তু আজকে ভারতের বিদেশমন্ত্রী বাংলাদেশে গিয়ে অন্তত বুঝিয়ে দিয়েছেন ভারত কোনো নির্দিষ্ট দলের প্রতি একটু বেশি ইমোশনাল ব্যাকগ্রাউন্ডে বা অ্যাসপেক্টে ভাবে, সেটা কিন্তু নয়। আওয়ামী লীগ বাংলাদেশের সরকার চালাতো, তাই ভারত সরকার বাংলাদেশের আওয়ামী সরকারের সঙ্গে সম্পর্ক রাখতো। শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্কটা রাজনৈতিক অ্যাঙ্গেলে ব্যাখ্যা করলে কিন্তু হবে না। শেখ হাসিনার সঙ্গে ভারতের পারিবারিক সম্পর্ক। 1975 সালে প্রণব মুখোপাধ্যায় স্বয়ং শেখ হাসিনার পরিবারকে জায়গা দিয়েছিলেন, এই জন্য শেখ হাসিনা প্রাণে বেঁচে ছিল। এবং বঙ্গবন্ধুর সঙ্গে তৎকালীন ইন্দিরা গান্ধীর সম্পর্কও কিন্তু দাদা ভাইয়ের মতো ছিল। ফলে আজকের দিনে দাঁড়িয়ে শেখ হাসিনাকে জায়গা দেওয়াকে কেন্দ্র করে এই প্রথমবারের জন্য কংগ্রেস, অর্থাৎ আমাদের ভারতবর্ষের বিরোধী দল, এবং শাসক দল বিজেপি, তারা কিন্তু একই সঙ্গে সহমত পোষণ করেছে। ফলে শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দাও, এই আন্দোলন অন্তত ভারতে দেখা যাচ্ছে না। ফলে শেখ হাসিনা যেমন বাংলাদেশের আওয়ামী লীগের চেয়ারপারসন, ভারত কিন্তু তাকে সেই অর্থে প্রধানমন্ত্রী সম্মান দিলেও অত্যন্ত আন্তরিকভাবে তাকে ঘরের মেয়ের মতো কিন্তু লালন পালন করেছে অতীতে, এবং বর্তমানেও করছে, ভবিষ্যতেও করবে। ফলে শেখ হাসিনার প্রতি সফট কর্নার ভারতের ছিল, আছে, থাকবে। একই সঙ্গে ভারত এটা বুঝিয়ে দিল যে যদি কোনো গণতান্ত্রিক দল সাংবিধানিক পদ্ধতি মেনে বাংলাদেশের সরকারে আসে, এবং সে যদি
অহিংস রাজনীতি করে, হিংসার রাজনীতি যেন না করে, উগ্রবাদের রাজনীতি যেন না করে, তাহলে ভারত কিন্তু তাকে সমর্থন করবে। এবং সমর্থন করবে বলেই আজকে বিএনপির প্রতি সমর্থন একটু হলেও প্রদর্শন করেছে ভারত। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খালেদা জিয়া যখন অসুস্থ ছিলেন তখন টুইট করেছিলেন, এবং আজকে ডক্টর জয়শঙ্করও ভারতের পক্ষ থেকে একটি বার্তা মুখ বন্ধ খামে কিন্তু তারেক রহমানের হাতে তুলে দিলেন ঢাকাতে গিয়ে। পাশাপাশি এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন যে আওয়ামী লীগের যে সমর্থকরা আছেন, আওয়ামী লীগকে নির্বাচনে লড়তে না দিলে তারা কোথায় ভোট দেবেন? সেই সমর্থকদের সংখ্যা কিন্তু অনেক, প্রায় 35 থেকে 40%। আওয়ামী লীগের কিন্তু লয়াল কিছু সাপোর্টার আছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর তারা তো কোথাও না কোথাও ভোট দেবেন। ভারত কিন্তু স্পষ্ট বুঝিয়ে দিল যে ভারত কিন্তু বিএনপিকে মানে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে ব্যাক করছে। অর্থাৎ এটা কিন্তু আওয়ামী লীগের সমর্থকদের কাছেও বার্তা, যারা ভারতকে রেসপেক্ট করে, ভারত বাংলাদেশের যে সম্পর্ক সেটাকে সম্মান করে, একই সঙ্গে শেখ হাসিনাকে দিনের পর দিন আশ্রয় দেওয়ার জন্য ভারতের প্রতি যারা শ্রদ্ধাশীল তাদেরকে ভারত বুঝিয়ে দিল যে কোথায় ভোটটি দিতে হবে। আর যাই হোক, জামাত বা এনসিপিকে যে ভোট দেওয়া যাবে না সেই বার্তাও কিন্তু আজকে ভারত স্পষ্টভাবে ডিপ্লোম্যাটিক স্তরে বুঝিয়ে দিয়েছে। পাশাপাশি মোহাম্মদ ইউনূসের কাছেও কড়া বার্তা দেওয়া হয়েছে যে আমরা আপনাদের সঙ্গে কোনো রকম বৈঠক করতে রাজি নই। আপনারা 7 সিস্টার্স নিয়ে নেবেন বলেছেন, আপনারা শিলিগুড়ি করিডোরকে কেটে নেবেন বলেছেন, আপনারা পাকিস্তানের সঙ্গে ডিফেন্স এগ্রিমেন্ট করে যাচ্ছেন ভারতকে হুঁশিয়ারি দেওয়ার জন্য, আপনারা সীমান্তে তুরস্কের ড্রোন উড়িয়ে যাচ্ছেন, তুরস্কের সঙ্গে ডিফেন্স প্যাক্ট সই করছেন। কিসের জন্য করছেন? কাদের সঙ্গে লড়াই করবেন? যুদ্ধটা ঠিক কাদের সঙ্গে আপনি করতে চাইছেন? আসলে দিনের পর দিন ভারত বিরোধিতায় উস্কানি দিতে দিতে একটি যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে চাইছেন, যেন ভারত কোনোভাবে আপনাদের উপর আক্রমণ করে আর আপনারা নির্বাচনটাকে পিছিয়ে দিতে পারেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভারত কিন্তু আপনাদের বিষয়ে স্পিকটি নট। ভারত যেটি করছে তা ভারত নিজস্ব মিলিটারি এক্সারসাইজ ওরিয়েন্টেড একাধিক কর্মকাণ্ড করছে, মিলিটারি বেস তৈরি করছে, কিন্তু কোনোভাবেই আপনাদের গায়ে আঁচড়টুকু কিন্তু ভারত ফেলেনি, এটা বাস্তব। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূসের কাছে কড়া বার্তা, দেখো ভাই, তোমার সঙ্গে কোনো বৈঠকে আমরা নাই। তোমরা যেভাবে ভারত বিরোধিতা করেছো আমরা সেটা ভালোভাবে দেখিনি। সম্পর্ক শেষ করার হলে তোমরা তোমাদের মতো করে শেষ করো, আমরা তো সম্পর্কতেই নেই, শেষ করা তো অনেক পরের প্রশ্ন। অর্থাৎ ডক্টর জয়শঙ্কর বাংলাদেশে গেলেন, দেখলেন এবং পুরো সিচুয়েশনটা কিন্তু 180 ডিগ্রি ঘুরিয়ে দিলেন। এক কঠোর বার্তা মোহাম্মদ ইউনূসকে যেমন দিলেন, আওয়ামী লীগের সমর্থকদেরও দিলেন, উল্টে ভারতও কিন্তু নিজের যে ভূমিকা দক্ষিণ এশিয়ার পলিটিক্সে সেটাও কিন্তু আরো জোরদার করলো। মনে রাখবেন, যদি ভারত এই বাংলাদেশকে অফিসিয়ালি বয়কট করতো তাহলে কিন্তু এই বাংলাদেশের উপর চীন এবং পাকিস্তানের প্রভাব বাড়তো। সেটা ভারত হতে দেবে কেন? যেভাবে মোহাম্মদ ইউনূস পাকিস্তানকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে, এই থেকে মুক্তি পাওয়ার আশা কিন্তু বাংলাদেশে কম। ফলে সেইখানে দাঁড়িয়ে ভারতও গিয়ে বুঝিয়ে দিয়েছে ভারতও বাংলাদেশে ছিল, বাংলাদেশে আছে এবং ভবিষ্যতে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক চলছে এবং চলবে। আওয়ামী লীগ হয়তো থাকবে না, বিএনপি থাকবে, শেখ হাসিনা ভারতেই থাকবেন। যা করার করে নিন মোহাম্মদ ইউনূস। স্পষ্ট ডিপ্লোম্যাটিক মেসেজ আজ ভারত থেকে পৌঁছে দেওয়া হয়েছে বাংলাদেশে। এবং আজকেই মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ছেড়ে পালিয়ে গেলেন, মোহাম্মদ ইউনূসকেও ঠিক এইভাবে পালাতে হবে। সেই ললাট লিখন কিন্তু আজকে ভারত বাংলাদেশে গিয়ে করে দিল, তা এক প্রকার নিশ্চিত। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।